আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ জন। ভোটের সহিংসতা এড়াতে মাঠ প্রশাসনকে জোরালো ভূমিকা রাখতে নির্বাচন কমিশনের নির্দেশ। আয়নাঘরের যুগে ফিরতে না চাইলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমানের। সংস্কারের পক্ষে ভোট চাইলেন রিজওয়ানা। বাংলাদেশের আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পারস্পরিক আস্থা ও বিশ্বাস। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান। ভোটগ্রহণ পর্যবেক্ষণ করবে ইইউ এর ২ শতাধিক সদস্য। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। প্রেস সচিব শফিকুল আলম। সব দল সমান সুযোগ পাচ্ছে। মুস্তাফিজ ইস্যুতে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বাণিজ্য উপদেষ্টা। চলতি অর্থ বছরে ভারতের রপ্তানি কমেছে ৬%। এবং ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির। ব্রিফিংয়ে ডিবি প্রধান। শুটার সহ ৪ জন গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৫৮ জন। এদিন আপিল নামঞ্জুর হয়েছে ৭ জনের এবং স্থগিত রাখা হয়েছে ৬ জনের প্রার্থিতা। বগুড়া ২ আসনে প্রার্থিতা ফিরে পেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ইসির রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হওয়া প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের অনেকে মবের ভয়ে ঝুঁকি নিতে চাননি। এদিকে ভোটের সহিংসতা এড়াতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ইসি। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে দ্বিতীয় দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিবও উপস্থিত ছিলেন। এদিন ৭১ থেকে ১৪০ পর্যন্ত মোট ৭০টি আপিল নিষ্পত্তি করে কমিশন। ১২টি আপিল শুনানির জন্য ১ ঘণ্টা করে সময় নির্ধারণ করা থাকলেও অর্ধেক সময়ের মধ্যেই অধিকাংশ আপিল নিষ্পত্তি হয়ে যায়। স্বাক্ষর এক জায়গায় বাদ ছিল, পরবর্তীতে আমরা আজকে আপিল করার পর আপিল আদালত আমাদের আপিলটি মঞ্জুর করেছেন এবং আমাদের বৈধতা ঘোষণা করেছেন। নির্বাচন কমিশনের কাছে একজন প্রার্থী হিসাবে লেভেল ফিল কামনা করব। আর সেটা যদি না হয় তাহলে আগে যেরকম একটা পাতানো নির্বাচন হয়েছিল আমরা তাই মনে করব যে এরকম একটা পাতানো নির্বাচন হচ্ছে আর কি। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে তার আপিল মঞ্জুর হওয়ায় ওই আসনে নির্বাচনে আর বাধা নেই। আমাকে বিরোধিতা করবার জন্য যে মবক্রাসি করা হয়েছে এটা ইল ওমেন, এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো। রিটার্নিং কর্মকর্তাদের অধিকাংশ সিদ্ধান্ত আপিলে নামঞ্জুর হওয়ার কারণ হিসাবে জাতীয় পার্টির প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণে ঘাটতি ছিল। আমাদের অনেক ডিসি সাহেবরা দক্ষ, রিটার্নিং কর্মকর্তা দক্ষ, এবং এর আগেও যারা কাজ করেছেন তারা কিন্তু কারেক্টেবল মিস্টেকগুলো কারেক্ট করে দিয়েছেন। কিন্তু এবার তারা পারেনি, কারণ মবের উপস্থিতি ছিল, মবের ভয় ছিল, ট্যাগিংয়ের ভয় ছিল, যে কারণে তারা সেই ঝুঁকি নেয়নি, তারা এটা আপিলে পাঠিয়ে দিয়েছে। ভোটের মাঠের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালে সশস্ত্র বাহিনী সহ ১৬ বিভাগ এবং সংস্থার সঙ্গে সমন্বয় সভা করে নির্বাচন কমিশন। ইসির সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। গুম, খুন এবং আয়নাঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ডিএনসিসি নাগরিক পদক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ক্ষমতার ভার শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের হাতে নিতে চাইলে সংস্কারের পক্ষে গণভোট চেয়েছেন আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 8টি ক্যাটাগরিতে মোট 10 জনকে নাগরিক পদক দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 8টি ক্যাটাগরিতে মোট 10 জনকে নাগরিক পদক দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় নগর উন্নয়নে ডিএনসিসির নানা উদ্যোগ এবং চ্যালেঞ্জের কথা তুলে ধরে নগর সংস্কারে নাগরিকদের আরও সম্পৃক্ত হবার আহ্বান জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। আমরা যখন এই যে খালগুলো পরিষ্কার করি, রাস্তাগুলো আমরা পরিষ্কার করি এবং খালগুলো এক সপ্তাহ আমরা টিকিয়ে রাখতে পারি না। শহরকে ঠিক করার জন্য প্রাইভেট সেক্টর এবং ভলান্টিয়ার্সদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এ সময় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ভয় না পেয়ে জনগণকে রাষ্ট্র সংস্কারের পক্ষে থেকে ভোট দিতে হবে। এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে যাতে পরে অনুশোচনা করতে না হয়। আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমন ভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। আমরাই ভোট দিই, আমরাই আবার বলি নেতারা ভালো না, এটা হতে পারবে না। যদি সত্যি ক্ষমতার ভর শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে চান তাহলে সংস্কারের পক্ষে থাকবেন। আপনারা আমাদেরকে অনেক ভয়ভীতি দেখানো হবে যাতে নির্বাচনে আমরা না যাই, ভোটাররা যাতে ভীত হয়, তার কিছু আলামত তো ইতিমধ্যেই আমরা পেয়েছি। এই ভয়টাকে আমাদের জয় করতে হবে। গুম খুন আয়নাঘরের যুগে ফিরতে না চাইলে গণভোটে সংস্কারের পক্ষে ভোট চান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ভোট দিতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছে, যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে। আধিপত্যের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না বলেও মন্তব্য করেন বক্তারা। ঢাকা নগর যে উদাহরণটা স্থাপন করেছে, আমি আশা করি এই উদাহরণটা সারা বাংলাদেশ অনুসরণ করুক। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবং গুণী লোকদের যদি আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠাই আসন্ন নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর নির্বাচনী পর্যবেক্ষক দল। রাজধানীর গুলশানে এক হোটেলে ইইউ এর পর্যবেক্ষক মিশনের প্রথম সংবাদ সম্মেলনে একথা বলেন দলের প্রধান পর্যবেক্ষক আইভার্স ইজ্যাপস। বাংলাদেশে সহিংসতা মুক্ত, শান্তিপূর্ণ, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন ইইউ পর্যবেক্ষকরা। দেখুন ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে 2 মাসের মিশনে বাংলাদেশে এসেছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। রোববার রাজধানীতে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন ইউর পর্যবেক্ষকরা। এ সময় দলটির প্রধান আইভার্স ইজ্যাপস বলেন, নির্বাচনের সব দলের অংশগ্রহণ নিয়ে একটি ঐতিহাসিক দ্বন্দ্ব বাংলাদেশে বিদ্যমান। Inclusive means, from our perspective, first of all, inclusion of all social groups of Bangladeshi citizens. সংস্কার এবং বিচার প্রক্রিয়া চলমান থাকায় সব দলের অংশগ্রহণ নিয়ে এখনই কোনো কথা বলতে চান না ইউ পর্যবেক্ষকরা। The issues of national reconciliation and transitional justice, we are not going to comment. The central issue is to gain trust and confidence of the citizens. তবে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলে অংশগ্রহণমূলক ধারণাটি বিবেচনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন পর্যবেক্ষক দলের প্রধান। Of course, we are going to pay attention to it as long as it makes an impact on the election, on the turnout, on things like that. বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ আছে সেই বিশ্বাসেই ইইউ পর্যবেক্ষকরা ঢাকায় এসেছেন জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনার তাগিদ দেন তিনি। Protecting also the free expression, free right of association, and in that sense this is what we are going also to pay attention to how this balance is being kept. নির্বাচনের 2 দিন পর ইউরোপীয় পর্যবেক্ষক মিশন পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিক্রিয়া জানাবে আর মূল প্রতিবেদন 2 মাস পর প্রকাশ করা হবে ইউর ওয়েবসাইটে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগের প্রেক্ষিতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান।
বলেন নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, সকল দল সমান সুবিধা পাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী নির্বাচনের বিষয়ে জানতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান আইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধি দল। এ সময় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে জানান প্রধান উপদেষ্টা। মুদি ব্যবসায়ী পরে এ নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন আওয়ামী লীগের সময় 16 বছর কোনো নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইইউ। ইলেকশন অব মিশন, তাদের যে ইলেকশন অবজারভার যে মিশন, এটা এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। ওরা সব জায়গাগুলোকে মনিটর করবে। তারা ইলেকশন বড় বড় পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে। প্রফেসর ইউনূস বলেছেন যে আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে। এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পিসফুল এবং এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে। দেশের আইন শৃঙ্খলা ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ঠিক রয়েছে বলে জানান তিনি। গভর্নমেন্ট কোনো দলকে কোনো এক্সট্রা কোনো প্রিভিলেজ দিচ্ছে না, কোনো দলকে কোনো এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হচ্ছে না। আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সবাই তাদের যা ইলেকশনের বিষয়ে যতগুলো অপরচুনিটি আছে সবাই সেটাকে ইউজ করছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ইস্যুতে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সংস্থা সরকারের সাথে আলাপ করেনি বলেও জানান প্রেস সচিব। যারা যারা মিথ্যা নিউজ দেন আমরা সেগুলো ক্ষেত্রে অ্যালার্ট করি। এদিকে বরিশালে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ গুম খুনের পুনরাবৃত্তি রুখতে হা ভোট দেওয়ার আহ্বান জানান। আসুন আমরা সকলে মিলে একটি রায় দিই, দেশ কিভাবে চলবে। কেউ কেউ বলেন যে জাতীয় সংসদের নির্বাচনে তো মার্কা থাকবে, গণভোটের মার্কা কি? আমার কাছে এটার উত্তর হচ্ছে গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন, ওইটাই গণভোটের মার্কা। ওই মার্কাই ভোট দিতে হবে যদি আপনি হ্যাঁ বলতে চান। গণভোটে হা ভোট দেওয়ার পক্ষে সরকারের প্রচারণা চালাতে আইনগত বাধা নেই বলেও জানায় অন্তর্বর্তী সরকার। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শুধু শহর কেন্দ্রিক নয়, গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন খালেদা জিয়া। গণমানুষের অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করেছেন তিনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। রাজধানীর গুলশানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার স্মরণে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে বক্তারা বলেন, গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপোষ করেননি। তার আদর্শকে পাথেয় করে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলতে হবে। তার যে দেশপ্রেম, এটা অবিশ্বাস্য। দেশের মানুষের জন্য তিনি যেভাবে আত্মদান করেছেন, আমি বলবো তার জীবন তিনি উৎসর্গ করেছেন এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, এদেশের মানুষের ভোটের নিশ্চয়তা দেওয়ার জন্য, এদেশের মানুষের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। আজকে এরকম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু আমি বলবো তিনি এই বাংলাদেশের মানুষের অন্তরে চিরদিন থাকবেন। মুস্তাফিজ ইস্যুতে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, সব দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায় বাংলাদেশ, তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে চলতি অর্থবছরে এখনো পর্যন্ত ভারতের রপ্তানি কমেছে 6%। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অন্তর্বর্তী সরকারের সাথে টানাপোড়েনে বেশিরভাগ স্থলবন্দর বন্ধ করে দেয় ভারত, ফলে কমে যায় পণ্য পরিবহন, রপ্তানিতে যার বড় ধাক্কা লাগে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসেবে চলতি অর্থ বছরের 5 মাসে ভারতে পণ্য রপ্তানি হয়েছে $76 কোটি, যা গত অর্থ বছর ছিল $81 কোটি, কমেছে 6%। তবে এটা মানতে নারাজ বাণিজ্য উপদেষ্টা। আপনি যদি বিগত 5 বছরের আমাদের রপ্তানি বা আমদানির চিত্র দেখেন, আপনি বছর ভিত্তিক ওঠানামা দেখবেন, তার পরিপ্রেক্ষিতেই হয়েছে। আমাদের প্রয়োজন, আমাদের আমদানি প্রয়োজন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের রপ্তানির উদ্দেশ্যে আমদানি, সকল কিছু মিলিয়েই আমাদের এই পরিমাণগত যে পরিবর্তনগুলো হয়। ভারত যে সমস্ত স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশের আমদানি বন্ধ করে দিয়েছে বেশ কয়েক মাস আগে, গত মে মাসের দিকে, তার কারণে বাংলাদেশের রপ্তানি কিছু কমেছে, কিন্তু আমরা সে ধরনের কোনো কাউন্টার মেজার্স
ওই অর্থে নেইনি। এমন অবস্থায় মুস্তাফিজ ইস্যুতে ভারতের সাথে সম্পর্কে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে, যার প্রভাব বাণিজ্যেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে নির্ভর বাণিজ্য উপদেষ্টা, খেলা নিয়ে বাংলাদেশ ভারতের যে একটা সম্পর্ক আমরা দেখছি, অনেকেই বলছেন যে আমাদের দুই দেশের বাণিজ্যে একটা প্রভাব পড়তে পারে। আপনারা কি মনে করছেন? আমাদের এই মুহূর্তে আমরা কোনো কিছু দেখছি না যে কোনো প্রভাব পড়বে, এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। মাননীয় উপদেষ্টা, ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা কি স্বস্তির? আপনি কি মনে করেন স্বস্তির সম্পর্ক? These are very subjective questions and I have no reply for this. আপনি এই ক্যাবিনেটের একজন সিনিয়র উপদেষ্টা। Yes, I am. But আপনার এই ধরনের মানে vague প্রশ্নের কোনো জবাব আমার কাছে নাই। ফেক কোশ্চেন? Not fake, vague. আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি, আমরা পৃথিবীর সমগ্র দেশের সাথে উদার বাণিজ্যে আমাদের কার্যক্রম নিয়োজিত আছে। রোজার ভোগ্যপণ্যের মজুদ কী পরিমাণ আছে, ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর তার হিসাব প্রকাশ করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। স্টক অফ দ্য সিচুয়েশন বা স্থিতিগুলো নিয়ে তখন। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। ব্যবসায়িক দ্বন্দ্ব সহ বেশ কিছু কারণে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। কারণবাজার কেন্দ্রিক চাঁদাবাজি ও রাজনৈতিক বিরোধ খতিয়ে দেখছে গোয়েন্দারা। হত্যাকাণ্ডে অংশ নেয় একই পরিবারের 3 ভাই সহ বেশ কয়েকজন। শুটার জিনাত সহ 4 জন গ্রেফতার হলেও অপর শুটার রহিমকে এখনও ধরতে পারেনি পুলিশ। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। গত বুধবার রাতে রাজধানীর পূর্ব তেস্তুরি বাজারে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে। এই সময় তার অপর সঙ্গী ভ্যান চালক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুফিয়ান গুলিবিদ্ধ হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিলিং মিশনের দৃশ্য। নির্বাচনের আগে এমন ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় জনমনে। গত 7 জানুয়ারি 2026 তারিখ ঘটনার পর অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। সংবাদ ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত কমিশনার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মূল শুটার জিনাত সহ 4 জনকে রাজধানী ও তার আশপাশের জেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া ও পরিকল্পনাকারী। এখানে কিন্তু আপন 2 ভাই অ্যারেস্ট হয়েছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা শনাক্ত করেছি। ব্যবসায়িক দ্বন্দ্ব ও রাজনৈতিক কোন্দলের কারণেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। কারণবাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের ওঠা বসা আছে। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি যে আসামিগুলোকে ধরেছি, তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন তো তদন্তে আমরা আরো ডিপে যাব এর সঙ্গে নেপথ্যে কারা যদি কেউ জড়িত থাকে, অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখব। গোয়েন্দা প্রধান আরও জানান, মোসাব্বির হত্যাকাণ্ডে অংশ নেয়া শুটার রহিম এখনও পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। নওগাঁর 6টি আসনের মধ্যে 4, 5 ও 6 আসনে জমে উঠেছে ভোটের লড়াই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে না থাকায় এবারের নির্বাচনে মূল লড়াই হচ্ছে বিএনপি এবং জামাত প্রার্থীদের মধ্যে। এর মধ্যে নওগাঁ 6 আসনে চাপে পড়তে পারে বিএনপির প্রার্থী। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। মান্দা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ 4 আসন। আসনটিতে একসময়ে বিএনপির মিত্র জামায়াতে ইসলামী, নির্বাচনে এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। এবারের নির্বাচনে এখানে 2 দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবার সম্ভাবনা রয়েছে। এই আসনে বিএনপি জামায়াত ছাড়া আরও বিভিন্ন দলের 3 জন প্রার্থী রয়েছেন। সবাইকে সমান শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেই আমরা নির্বাচনের মাঠে কাজ করছি। ছোট দল হলেও তারা যদি নির্বাচনে তাদের দলীয় পারফরমেন্স ভালো দেখাতে পারে, বরং ভোটটাই উৎসবমুখর হতে পারে। আমাদের বিশ্বাস, আগামী দিনে একটি নতুন বাংলাদেশ, একটা ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামাতের প্রার্থীদেরকেই জনগণ বেছে নেবে ইনশাআল্লাহ। নওগাঁ 5 আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনেও সিপিবি, ইসলামী আন্দোলন, এবি পার্টি সহ অন্যান্য দলের প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। তৃণমূলের মানুষের বিপদে আপদে পাশে থাকছে সবার। আমাদের যে পরিকল্পনা, সেই তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার প্রতি আস্থা রেখে আমাদের এই নওগাঁর মানুষ বিএনপিকে ভোট দিবে। অনেক ক্ষমতা দেখেছি,
কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি। ইনশাআল্লাহ এবার জনগণ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবে। তুমুল প্রতিযোগিতার আভাস মিলছে নওগাঁ ৬ আসনে। এখানে ধানের শীষের প্রার্থীকে লড়তে হবে 4 দলীয় জোট সরকারের আমলে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের সাথে। এতে প্রভাব পড়তে পারে বিএনপির ভোটের মাঠে। মানুষ তো দীর্ঘদিন নির্বাচনে গিয়ে ভোট দিতে পারেনি এবং তাদের যে প্রতীক, পছন্দের প্রতীক, সেটা থেকে তারা বঞ্চিত ছিল। মানুষ খুব উৎসাহ ভরে এই প্রতীকে আগামী দিনে ভোট দেবে। আমি মনে করি যে নির্বাচন যদি নিরপেক্ষ হয়, সন্ত্রাস হুমকি ধমকি মুক্ত হয়, তাহলে আমার বিজয় শতভাগ। এই 3টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ভোটের মাঠে টিকে আছেন 16 জন প্রার্থী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 2 কেরানীগঞ্জ আটিবাজার এলাকা থেকে ভোটের খবর জানাচ্ছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি আটিবাজারে। এটি ঢাকা 2 আসনের অন্তর্ভুক্ত। এই আসনটি আমরা ঘুরে দেখেছি। এই আসনে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন এই এলাকায় কিন্তু উন্নত মানের শিক্ষা ব্যবস্থা নেই, সেই পাশাপাশি এখানে উন্নত মানের স্বাস্থ্য ব্যবস্থা নেই। এলাকায় যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলো এখনও তেমনভাবে উন্নত হয়নি, যানজটে নাকাল এই এলাকাবাসীরা। এবং এই এলাকা দিয়ে বুড়িগঙ্গার একটি শাখা প্রবাহিত হয়েছে, সেই শাখাটি আসলে দূষিত, ব্যবহারযোগ্য নয়। সেই নদীর শাখাটি এলাকার মানুষ আসলে ব্যাপক সমস্যা তাদের দিন পার করে। তারা চায় আগামীতে এই এলাকায় যারা এসব সমস্যা দূর করবে তাকেই কিন্তু এলাকার মানুষরা ভোট দিয়ে নির্বাচিত করবেন। এবং প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে গিয়ে গিয়ে এই সকল উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোট চাইছেন তারা। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছে 3,75,000-এরও বেশি। 10টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা এই 2 আসন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে আটিবাজার থেকে কেরানীগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। চিকিৎসা, শিক্ষা, অপ্রতুল সুযোগ আর যোগাযোগ ব্যবস্থা অভাব সহ নানা সমস্যা নিয়ে বসবাস করছেন শেরপুর 1 আসনের ভোটাররা। এসব সংকট সমাধান করে নাগরিক সেবা নিশ্চিত করতে পারবেন এমন ব্যক্তিকেই ভোট দিতে চান এখানকার নাগরিকরা। তাদের প্রত্যাশা পূরণে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আর জামাতের রাশেদুল ইসলাম রাশেদ। তবে বিএনপির সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী প্রার্থী বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। 1969 সালে শেরপুরের বাসিন্দাদের জন্য নির্মাণ করা হয় 50 শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতাল। বর্তমানে 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালের পেছনে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও নিশ্চিত করা যায়নি এই আসনের মানুষদের চিকিৎসা সেবা। লোকবলের অভাবসহ নানা সংকটে ধুঁকছে শেরপুর জেলা সদর হাসপাতাল। ভুক্তভোগী এখানকার সাধারণ মানুষ। অনেক ডাক্তার নাই, একটা ডাক্তারই মনে করেন সব চিকিৎসায়। গ্যাসের একটু সমস্যা, মনে করেন 250 বেডের খাওয়া তো তো মনে করেন 100 আগে যে করছিল 100 আসছে, কিন্তু 250 বেডের এখনো করে নাই। ভোটাররা বলছেন নির্বাচনের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হবার পর ভুলে যান মানুষের কাছে দেয়া অঙ্গীকারের কথা। নেতা খেতারা দাঁড়ানির আগে অনেক প্রতিশ্রুতি দেয়, আবার পাশ করার পরে খবর পায় না। ভালো একটা ক্যান্ডিডেট আমার প্রয়োজন। আমাদের এই গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নেওয়ার মতো কোনো নেতা আমরা আজ পর্যন্ত শেরপুরে পাই নাই। শেরপুর 1 আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী দিয়েছে বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী রাশেদুল ইসলাম রাশেদ নির্বাচনী প্রচারণায় একটি দলের পক্ষ থেকে নানা বাধা সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন। মানুষ ব্যাপকভাবে জামাত ইসলামীকে দাঁড়িপাল্লাকে গ্রহণ করতে চাচ্ছে, কিন্তু এক্ষেত্রে এখন সবচেয়ে বেশি সংকট দেখছি যে প্রতিপক্ষ বা প্রতিযোগী যাই বলি না কেন, তাদের কথাবার্তা, তাদের কার্যক্রম এবং প্রশাসনের যে ভূমিকা, এগুলো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। ধানের শীষের প্রার্থী তরুণ চিকিৎসক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। জনসমর্থন ধানের শীষের পক্ষে বুঝতে পেরে প্রতিপক্ষ নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাধারণ মানুষ এবং একজন নারী ভোটার হিসেবে নারীদের সাপোর্ট এবং একজন চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে আমি দীর্ঘদিন যে সেবা দিয়ে আসতে পারছি, সেটার ইনশাল্লাহ সাধারণ মানুষ আমাকে 12 ফেব্রুয়ারি ভালোবাসা প্রমাণ করে দেবে ইনশাল্লাহ। এছাড়াও দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে আসনে প্রার্থী হয়েছেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, শেরপুর। সালাম স্টিল ভোটার গাড়ির খবর নীলফামারী 2 আসন থেকে জানাচ্ছেন আবু সাইদ ওপো।
দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি এখন নীলফামারী সদর 2 আসনে। আমরা সকাল থেকে এই আসনের বিভিন্ন এলাকায় ঘুরেছি, পাড়ায় গিয়েছি, মহল্লায় গিয়েছি। তো আমরা এখন অবস্থান করছি এই শহর এলাকার এবং সংসদীয় আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা, একটি 8 নম্বর ওয়ার্ড, এবং আমার পাশেই রয়েছে সার্কিট হাউস। এবং এই এলাকায় কিন্তু বিভিন্ন যে প্রশাসনিক অবকাঠামো এই এলাকায়। তো আমরা এখানকার একজন ভোটারদের সঙ্গে যদি কথা বলে একটু জানতে চাই যে আগামীতে আপনারা কেমন প্রার্থী নির্বাচন করতে চান। আমরা চাই এই এলাকায় যারা উন্নতি করতে পারবে, শিক্ষা, সংস্কৃতি এবং প্রশাসনিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সুস্থ সুন্দরভাবে রাখতে পারবে, তাদেরকে আমরা নির্বাচনের জন্য ভোট দেব। আমরা চাই সাদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, সৎ, যোগ্য, ইমানদার একজন প্রার্থীকে আমরা এবার নির্বাচিত করতে চাই। দর্শক, আপনারা শুনছিলেন ভোটারদের প্রত্যাশা একটাই, এমন একজন প্রার্থীকে তারা নির্বাচন করতে চায় যে প্রার্থী জনগণের হয়ে সংসদে গিয়ে এলাকার উন্নয়নে কাজ করবে। এবং মানুষের প্রত্যাশা একটাই যে এখানকার যে স্বাস্থ্য খাত আছে সেই স্বাস্থ্য খাতকে যেন আর উন্নত করা হয়। তো এই ছিল ভোটের গাড়ি থেকে নীলফামারী সদর 2 আসনের সর্বশেষ খবর। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। এখন থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমদানি রপ্তানির শুল্ক কর, চালান বা অটোমেটেড চালানের মাধ্যমে বড় অঙ্কের শুল্ক কর পরিশোধ করতে পারবেন ব্যবসায়ীরা। বিকাশ উদ্ভাবিত অনলাইন মার্চেন্ট ওয়ালেটের মাধ্যমে এনবিআর এর ETDS সিস্টেমের সাহায্যে উৎসে কর এবং অর্থ বিভাগের চালান সিস্টেমের মাধ্যমে মূসক পরিশোধ করা যাবে। দুপুরে রাজধানীর আগারগাঁয় রাজস্ব ভবনে সেবাটির উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এ সেবার মাধ্যমে ও নিরাপদে অর্থের লেনদেন, কর ফাঁকি রোধ এবং রাজস্ব আদায় বৃদ্ধি পাবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এই কার্যক্রম আরো এক ধাপ আমাদেরকে এগিয়ে নিয়ে গেল। আমরা চাই যে সবগুলো পেমেন্টই ডিজিটাল পেমেন্টে হোক। এর অনেক সুবিধা, বহুবিধ সুবিধা আছে যদি ডিজিটাল পেমেন্ট হয়। আগামী বছর থেকে আমরা কর্পোরেট ট্যাক্স রিটার্নকে অনলাইন করছি, এই রিটার্নের আওতায় আনছি। কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে অনেকের 100, 200, 300, 400 কোটি টাকা পেমেন্ট করতে হবে। সেগুলো যদি তাদের এই যে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে, মার্চেন্ট ওয়ালেটের মাধ্যমে যে প্রক্রিয়া আমরা পেমেন্ট দেখলাম, এটা খুবই ভালো একটা উদ্যোগ। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানে এবার সরাসরি বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশটির নিরাপত্তা বাহিনীর কঠোর ভূমিকার পর সেখানে সামরিক পদক্ষেপের বিষয়ে চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। ইরানে কিভাবে এবং কোন পরিসরে সামরিক অভিযান চালানো যেতে পারে সে বিষয়ে ট্রাম্পকে একাধিক বিকল্প পরিকল্পনা জানাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য লক্ষ্যবস্তু ও কৌশল নিয়ে প্রস্তুতি চললেও হামলার আনুষ্ঠানিক নির্দেশ দেয়া হয়নি। এদিকে ইরানের ভেতরে বিক্ষোভ জোরালো হওয়ায় তেহরান সহ বিভিন্ন শহরে সংঘর্ষে আহতের সংখ্যা বাড়ছে। এর ফলে হাসপাতালগুলোতে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিবিসি। দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। এএফপি জানিয়েছে, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ, ওয়াশিংটনের সতর্ক বার্তা এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। রুবিওর সঙ্গে আলোচনার কয়েক ঘণ্টা পর সতর্কতা জারি করা হয়। এদিকে দেশজুড়ে চলমান বিক্ষোভের মাঝে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইসলামিক স্টেট আইএসের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানায়, স্থানীয় সময় রাত 12:30 থেকে ভোর পর্যন্ত সিরিয়া জুড়ে আইএসের শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। সিরিয়ায় মার্কিন সেনাবাহিনী অপারেশন হুকিয়ে নামে যে সামরিক অভিযান শুরু করেছিল তার অংশ হিসেবে এই হামলা চালিয়েছে বিমান বাহিনী। তবে অভিযানের হতাহতের তথ্য এখনও জানায়নি সেন্টকম। আইএসের কোন কোন স্থাপনায় আঘাত আনা হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।
রাজধানীর অস্ট্রেলিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন উৎসব। স্কুল আঙ্গিনায় স্টলগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকরা নিজেদের তৈরি বিভিন্ন স্বাদের পিঠার পসরা সাজায়। একই সাথে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে নানা আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। দেশীয় কৃষ্টি কালচার শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরাই উৎসবের উদ্দেশ্য বলে জানান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান শ্যাম সাইফুল্লাহ এবং ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। এবার খেলার খবর। বিপিএল এর সেরা দুই দলের লড়াইয়ে রংপুর রাইডার্সকে 7 উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালী এক্সপ্রেসের কাছে হারের পর এবার রাজশাহীর কাছেও হারল রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের 29 রানে কাইল মায়ার্সের উইকেট হারায় রংপুর। এরপর লিটন দাস ও ইফতিখার আহমেদ তাওহিদ হৃদয়কে সঙ্গ দিতে ব্যর্থ হন। চতুর্থ উইকেটে খুশদিল শাহকে নিয়ে 51 বলে 105 রান যোগ করে দলের স্কোর সমৃদ্ধ করেন তাওহিদ। শেষ পর্যন্ত 4 উইকেটে 174 রানে থামে রংপুরের ইনিংস। 56 বলে 97 রানে অপরাজিত থাকেন হৃদয়। জবাবে দলের 13 রানে তানজিদ হাসান তামিমের উইকেট হারায় রাজশাহী। দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মোহাম্মদ ওয়াসিম 82 বলে 142 রানে জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন। 3 উইকেটে 179 রান তুলে 5 বল হাতে রেখেই জয় পায় রাজশাহী। ম্যাচ সেরা শান্ত 42 বলে 76 রান করেন আর 87 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ওয়াসিম। রোমাঞ্চকর এক রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। রেকর্ড 16 বার শিরোপা জয়ের হাতছানি বার্সার, আর রিয়াল মাদ্রিদের এটি 14তম সুপার কাপ শিরোপার লড়াই। এল ক্লাসিকোর এই মহাত্তাপ দেখতে উদগ্রীব বিশ্বব্যাপী ফুটবল প্রেমীরা। সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আজ দিবাগত রাত 1টায় শুরু হবে ম্যাচটি। টানা চতুর্থবারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সাম্প্রতিক ছন্দ বিবেচনায় রীতিমতো উঠছে বার্সা। নিজেদের খেলা শেষ নয়, ম্যাচের 9টিতেই জিতেছে হান্সি ফ্লিকের দল। এদিকে 14তম ট্রফি জয়ের মিশনে কোনো রকম ভুল করতে চায় না রিয়াল মাদ্রিদ। তবে চলতি মৌসুমে প্রত্যাশিত ছন্দে নেই জাভি আলোনসোর দল। তারকা খেলোয়াড় এমবাপ্পে ইনজুরি শেষে দলের অনুশীলনে যোগ দেয়ায় আশাবাদী করছে রিয়াল ভক্তদের। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও 58 জন। ভোটের সহিংসতা এড়াতে মাঠ প্রশাসনকে জোরালো ভূমিকা রাখতে নির্বাচন কমিশনের নির্দেশ। আয়নাঘরের যুগে ফিরতে না চাইলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমানের। সংস্কারের পক্ষে ভোট চাইলেন রিজওয়ানা। বাংলাদেশের আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পারস্পরিক আস্থা ও বিশ্বাস। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান। ভোট গ্রহণ পর্যবেক্ষণ করবে ইইউ এর 2 শতাধিক সদস্য। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। প্রেস সচিব শফিকুল আলম। সব দল সমান সুযোগ পাচ্ছে। মুস্তাফিজ ইস্যুতে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বাণিজ্য উপদেষ্টা। চলতি অর্থ বছরে ভারতের রপ্তানি কমেছে 6%। এবং ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির। ব্রিফিংয়ে ডিবি প্রধান, শুটার সহ 4 জন গ্রেফতার। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।